To be or not to be, that is the question. Whether it is nobler in the mind to suffer the slings and arrows of outrageous fortune, or to end them by opposing. নমস্কার, চর্চায় আপনাদের প্রত্যেককে স্বাগত। চর্চায় আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টির বীজ লুকিয়ে রয়েছে শুরুতে হ্যামলেটের যে সলিলকি বা স্বগতোক্তি উচ্চারণ করলাম সেই স্বগতোক্তিতে। হ্যামলেট তার বিখ্যাত সলিলকিতে বলছেন জীবন যন্ত্রণাময়। এখন এর থেকে উত্তরণের দুটো উপায় রয়েছে, এর প্রতিরোধ করা কিংবা এর থেকে পালিয়ে যাওয়া। এই পালিয়ে যাওয়াকে আমরা বিভিন্ন সমাজ ব্যবস্থায় বিভিন্ন নাম দিয়েছি। এই পালিয়ে যাওয়াকে আমরা ইংরেজিতে বলছি ইউথেনেশিয়া। চর্চায় আজকে আলোচনা করব ইউথেনেশিয়ার প্রাসঙ্গিকতা কিংবা এর বিভিন্ন দিক নিয়ে। ইউথেনেশিয়া অথবা স্বেচ্ছামৃত্যু নিয়ে আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি আমাদের রাজ্যের অত্যন্ত একজন পরিচিত মুখ, সুকণ্ঠের অধিকারী, বাচিক শিল্পী এবং জনপ্রিয় সাংবাদিক শ্রী শুভ্রজিৎ ভট্টাচার্য। শুভ্রদা, তোমাকে স্বাগত। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আলোচনার শুরুতেই খুব সংক্ষেপেই জানতে চাইব, এই যে ইউথেনেশিয়া বা স্বেচ্ছামৃত্যু বিষয়টা ঠিক কি? প্রথমেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই দূরদর্শন কর্তৃপক্ষকে এরকম একটি বিষয় নিয়ে আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য আমাকে, এবং সেই সঙ্গে আমি যদি তুমি বলে সম্বোধন করার অনুমতি পাই তাহলে তোমাকে আন্তরিক কৃতজ্ঞতা যে শুরুটা এত সুন্দর তুমি করেছো। যে আসলেই তো তাই, এটা তো একটা শব্দ মাত্র। আমার যেটা মনে হয় আমরা যদি শব্দের ব্যাখ্যায় যাই বা এর উৎপত্তি কোথায় কিভাবে তার আদি ব্যাখ্যায় যাই তাহলে আমরা দেখব যে গ্রিক বহু শব্দ থেকে ইংরেজি শব্দ এবং প্রচলিত শব্দগুলোকে আমরা ধার করেছি। ঠিক একইভাবে ইউ মানে হচ্ছে গুড, আমরা গ্রিক শব্দকে যদি অনুধাবন করি, এবং তারপরে দেখব যে থেনাটস মানে হচ্ছে মৃত্যু তাদের ভাষায়, অর্থাৎ ভালো মৃত্যু। আমরা সব সময় ছোটবেলা থেকে আমরা যদি আমাদের ইন্ডিয়ান পার্সপেক্টিভে কথা বলি তাহলে আমরা দেখব যে মৃত্যু শব্দটাই আমাদের কাছে অসম্ভব রকমের একটি নেগেটিভ পার্সপেক্টিভ, এবং আমরা সব সময় দেখেছি বা ভেবেছি যে বাড়িতে মৃত্যু শব্দটা না মুখে আনতে নেই, ছি এরকম বলতে নেই, এরকম বলে না। জন্ম শব্দটা আমাদের কাছে যত আপন, যত প্রিয় এবং যত কাছের, মৃত্যু শব্দটা ঠিক ততটাই দূরের এবং অপ্রিয়। তার প্রধান কারণ অবশ্যই এটা যে আমরা ওই রবীন্দ্রনাথে যেতে হয় যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই যে বাঁচিবারে চাই, এই বাঁচিবারে চাইয়ের মধ্যে যে অসম্ভব রকমের একটি সংঘাত প্রতিদিনকার, যেটা তুমি বলছিলে শুরুতে যে টু বি অর নট টু বি, এটাই আসলে গোটা পৃথিবীর প্রশ্ন। এবং আমি কি বাঁচবো না আমি বাঁচবো না, এই জায়গাটা নিয়ে যখন আমরা প্রত্যেক দিন একটি নিজের মতো করে লড়াইয়ের মধ্যে বেঁচে থাকি, মানে জ্ঞানত অথবা অজ্ঞানত, তখন কোথাও না কোথাও এই শব্দটি আমাদের নতুন করে আবার ভাবাচ্ছে। আমি একটা কথা শুধু আজকের এই আলোচনার শুরুতে বলতে চাই যে এই ভাবনাটা বা এই শব্দকে ঘিরে যে আলোচনাগুলো হবে আজকে বা বিভিন্ন ফোরামে হচ্ছে এখন বা বিভিন্ন আদালতের দরবারে যে হচ্ছে, এটা কি আসলে নতুন? তুমি বলো তো, এটা কি আজকেই হচ্ছে নাকি এটা আদি 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 কাল ধরে বহু 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 শতক ধরে আসলে হয়ে আসছে? এটার প্যাটার্নটাকে হয়তোবা আমরা নতুন করে জানছি, এটার আইনি পরিভাষাকে আমরা নতুন করে সংজ্ঞায়িত করার চেষ্টা করছি। কিন্তু আমরা যদি এর গভীরে যাই, আমরা যদি গুহা মানব, আদি মানব, তারপর ধীরে ধীরে মানুষের নমেনক্লেচার যেভাবে পাল্টেছে তার একটি ব্যাকরণে যাই, তাহলে আমরা দেখবো যে এটা ছিলই। মানুষ প্রথম দিন থেকে তীর ধনুক নিয়ে হয়তোবা কাউকে মারতে চেয়েছে, কেউ মরতে চেয়েছে, কেউ মরতে চায়নি, কেউ প্রতিদিনের সংঘাতটাই চেয়েছে। এই যে আজকে তুমি যদি দেখো যে সারা পৃথিবীর বিখ্যাত কত কত মানুষ, তারা কি না, তারা মোটিভেশনাল স্পিকার, তারা আসলে কি করেন বা ওনারা কি বলেন, দিনের শেষে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি তারা প্রত্যেকে বলেন যে লিভ এ ডিগনিফাইড লাইফ, তুমি একটা মর্যাদা সম্পন্ন জীবন বাঁচো। সেটার জন্য যা যা বলতে হয় তারা বলতে থাকেন, তারা বলেন।
ঠিক একইভাবে আমার মনে হয় ওই যে যেটা আমি বললাম, তুমি যদি শুধু এইটুকু বলো যে এটা আসলে কি, এটা কিছুই না, এটা হচ্ছে একটা মর্যাদা সম্পন্ন মৃত্যু আমি চাই, এই শব্দটা তাকে গ্লোরিফাই করছে, গুড ডেথ। মানে এটা শুনতে একটু বিদঘুটে লাগলেও বা মানে বৈপরীত্য অসম্ভব রকমের কাজ করলেও কিছু করার নেই। এই শব্দটার মূল মানে এটাই যে আমি একটা ভালো মৃত্যু, মানে মানে এবার ভালো মানে অবভিয়াসলি মৃত্যুর তো রকম ফের হয় না যে এই মৃত্যুটাকে আমি ভালো বলবো ওই মৃত্যুটাকে খারাপ বলবো, প্রত্যেকটা মৃত্যুই তো মৃত্যু, মানে চলে যাওয়া। কিন্তু কতটা মর্যাদার সঙ্গে আমি বিদায় নিচ্ছি এই পৃথিবীর বুক থেকে, সেটা প্রশ্ন আছে। সেটাই প্রশ্ন। এখন এই যে দান্দিকতার দিয়ে আমরা শুরু করলাম, যে দান্দিকতার কথা আমরা বলছি, এবার আমরা যদি দেখি যে তুমি এক্ষুনি যেটা বলছিলে যে মৃত্যু বিষয়টাই তো কোথাও না কোথাও এক ধরনের নেতিবাচক একটা ধারণা বহন করে নিয়ে যায়। তো ফ্রান্সিস বেকন বলছিলেন ওনার বিখ্যাত যে প্রবন্ধ অফ ডেতে, উনি বলছিলেন যে শিশু যেমন অন্ধকারকে ভয় পায়, মানুষ ঠিক সেরকমভাবে মৃত্যুকে ভয় পায়। এখন এই মৃত্যুকে তো আমরা সবসময় এসকেপ করতে চাই, তো হঠাৎ এমন কী হলো, কি প্রয়োজন পড়লো যে আমরা আবার মৃত্যুকে আলিঙ্গন করতে চাইছি আপন ভেবে? এখানেও একটা বিরোধ আছে, মানে এখানেও একটা অসম্ভব রকমের স্ববিরোধ আছে। মানে স্ববিরোধটা তোমার বক্তব্যে না, বা স্ববিরোধটা আমি যা বলতে চাইবো হয়তো বা তাতেও না, স্ববিরোধটা আমাদের চিন্তনে। তুমি যেরকম ফ্রান্সিস বেকনের কথা বলছো, ঠিক একইভাবে আমি যদি সেই বিখ্যাত ডকুমেন্টারির কথা মনে করিয়ে দিই দর্শকদের, যেখানে আমরা জানি যে ফ্যাটাল ফ্ল, আমরা ফ্যাটাল ফ্ল যারা দেখেছি আমরা জানি যে নেদারল্যান্ডের সেই বিখ্যাত মানুষটি কিভাবে আতর চিৎকারে বলছেন যে আমাকে বাঁচতে দিন। আমি একটা কথা শুধু বলি, মানে আমরা যদি একটু আমাদের সাহিত্য, আমাদের সংস্কৃতি, বাঙালি, আমি যদি বাঙালি জাতির কথাই স্মরণ করতে চাই আজকের এই অনুষ্ঠানে, আমি জানি প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা ভাষা তার নিজের মতো করে এই ব্যাখ্যাগুলো দিতে পারবে। আমরা কি একবার একটু মেঘে ঢাকা তারায় ফিরে যেতে পারি, যেখানে নিতা সে চিৎকার করে বলছে যে দাদা আমি বাঁচতে চাই। ওই অসাধারণ কিংবদন্তি একটি দৃশ্য আমাদের জীবনকে নানাভাবে বিমোহিত করেছে। আমরা নানা সময়ে নানাভাবে ওই দৃশ্যটিকে নিয়ে আলোচনা করেছি। ঠিক যেমন পথের পাঁচালী সত্যজিৎ রায়ের সিনেমা যদি আমরা দেখি, সেখানে একটা ছোট দৃশ্য, ওই যে মানে ঠাকুরমা তিনি বসে আছেন এবং অপু দুর্গা তারা দৌড়ে গিয়ে তার কাছে তো আসলে জীবনের কথাই বলছেন, তাদের আনন্দ অভিমানের কথাই তো বলছেন। একইভাবে আমি যদি একটু হিন্দি সিনেমার দিকে আসি, তাহলে আনন্দ সিনেমা সেই বিখ্যাত জায়গাটি, যেখানে দাদা ঠাকুর মৃত্যুশয্যায়, এবং মানে আমরা যদি বাস্তবের অভিনেতা অমিতাভ বচ্চনের সেই অসাধারণ অভিনয়ের কথা স্মরণ করি, সেখানে কি হচ্ছে? জীবনানন্দ দাশ তার 8 বছর আগের একদিনে কি লিখে যাচ্ছেন? তিনি বলছেন যে দোয়েল আর ফিঙে যদি মর্যাদা এবং আত্মসম্মান নিয়ে বাঁচতে পারে, মরতে পারে, তাহলে মানুষ কেন নয়, আমরা কেন পারবো না? সংঘাতটা আসলে শ্রদ্ধেয় সঞ্চালক সেখানেই, যেখানে আমরা চাইছি না, আমরা চাইছি না, আমাদেরকে বলা হচ্ছে না, আমরা মেনে নিচ্ছি। মূল সংঘাতটা হচ্ছে মাই ইন্টেনশন অ্যান্ড দি রিয়েলিটি। এখানেই কিন্তু মূল সংঘাত, আর এটাই আমরা প্রতিনিয়ত ফেস করি আমার যেটা মনে হয়। সুতরাং প্রেক্ষাপট যাই হোক না কেন, জীবন এবং মৃত্যু নিয়ে আমি নিশ্চিত তোমার মধ্যে যেমন একটি অসম্ভব রকমের সংঘাত কাজ করে, আমার মধ্যে যেমন করে, সকলের মধ্যে করে। পৃথিবীর বিখ্যাত মেন্টাল হেলথ গবেষক যারা, তারা বলছেন যে ইটস এ কোয়েশ্চেন দ্যাট ইউ আস্ক এভরি ডে টু ইয়োরসেলফ। খুবই একটি অসাধারণ, মানে জার্নালে আমি সেদিন পড়ছিলাম যে যিনি গবেষক, তিনি শেষ জায়গায় পৃথিবীর বিভিন্ন মানে মেন্টাল হেলথ নিয়ে যারা কাজ করেন তাদের কথা বলতে বলতে তিনি নিজে এক জায়গায় বলছেন যে আসলে এটা তো প্রত্যেক দিনের একটা বিষয়। এই যে সুইসাইড প্রতিদিন ভারতবর্ষে, মানে আমরা পৃথিবীর মধ্যে অন্যতম একটি দেশ যেখানে আত্মহত্যা নিয়ম করে বাড়ছে। আমি তথ্য হিসেবে একটু বলতে চাই, উত্তর পূর্বাঞ্চলে সিকিম এবং আমরা অন্যতম প্রধান রাজ্য যে আমরা আত্মহত্যায় এগিয়ে আছি দেশের মধ্যে। এই নিরিখে আসলে মানুষটি কখন মরতে চায়, কখন চলে যায়? শুধুই কি যে মানুষটি রোগ শয্যায় সে মরতে চায়? শুধুই কি যে মানুষটি ভেন্টিলেশনে আছে তাকে আমরা চাইছি সে মরে যাক? আমরা যে সবাই এসে আইসিইউর বাইরে বলি ভগবান তাকে নিয়ে যাক, ঠাকুর না করুক, তিনি আর যাতে এই কষ্ট না পান, এটা আর সহ্য করা যায় না, চোখে আর দেখা যায় না, তিনি চলে যাক। আমরা তো বলছি এগুলো প্রত্যেক দিন। তাহলে ইউথনেশিয়া যদি লিগেলি কাস্টমাইজড হয়, আমার তোমার আপত্তি কোথায়?
বা এই বিষয়টিকে মানতে আমাদের কোথায় আপত্তি? মানতে আপত্তি কারণ আমরা একটি অসম্ভব রকমের সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়েছি, আমাদের অসম্ভব রকমের একটি ঐতিহ্যের দেশ আছে, এবং আমাদের এই দেশ বারংবার আমাদেরকে আবেগ আর সহানুভূতির কথা বলেছে। আমরা যে লড়াইগুলো দেখেছি, যে যুদ্ধগুলো দেখেছি, আমরা এত হত্যা দেখেছি, এত প্রাণ নাশ দেখেছি, এত সীমান্ত পেরিয়ে নিজেদেরকে আসতে এবং যেতে দেখেছি, যে আমরা জানি আসলে দুঃখবোধ কাকে বলে, আমরা জানি হারিয়ে যাওয়া কাকে বলে, হেরে যাওয়া কাকে বলে। সেই জায়গাগুলোতে দাঁড়িয়ে আমার মনে হয় এই শব্দটি খেলাচ্ছে আমাদের দিয়ে এখন, এবং আরো বেশ কিছুদিন, বহু বছর এই শব্দটা হয়তো বা খেলবে আমাদের সঙ্গে। খেলবে এই কারণে যে আমরা কবে, কখন, কোন জায়গাটায় গিয়ে আসলে স্থিত হচ্ছি, কোথায় গিয়ে আমরা ভাবছি যে না, দিস ইজ দি পয়েন্ট ওয়ে উই নিড টু কাম এন্ড স্টপ এন্ড সে যে না, তুমি মারা যাও, আমরা মেনে নিচ্ছি তুমি মরে যাও। কিন্তু সেটা কখন? এই কখনটা নিয়েই কিন্তু সংঘাতটা, শব্দটা নিয়ে সংঘাত নেই কোথাও, কিন্তু এই শব্দের ব্যাপ্তি নিয়ে সংঘাত নেই কোথাও, কিন্তু ডাক্তাররা, উকিলবাবুরা, সাংবাদিকরা বা তোমার মতো যারা এই বিষয়গুলো নিয়ে চর্চায় আসেন, তাদের কিন্তু সংঘাত নেই। সংঘাতটা কিন্তু রোগীর পরিবারেও নেই। আমি আজকে যে কথা বলছি, আমি যদি 82 বছর বয়সে মানে 49 দিনের জন্য ভেন্টিলেশনে থাকি, আজকের দিনে আমি বলে যাচ্ছি যে আমি মৃত্যু চাই। সংঘাত কিন্তু ওইখানে নয়। কিন্তু সেদিন ওই জায়গায় আমার কে বা কারা আমার এই ইচ্ছেটিকে কতটা তারা প্রাধান্য দেবেন, সংঘাতটা সেখানে, মূল সংঘাতটা সেখানে। এর একটা সমাধান কি কোথাও খুঁজে পাওয়া যায়, যে বা কোথাও তৈরি করা যায় আইনি ভাবে, সামাজিক ভাবে? এর কি কোনো সমাধান নেই? তবে আমি আরেকটু যদি বলি, মানে ইফ ইউ অ্যালাউ মি টু জাস্ট শেয়ার ফিউ ডেটা, মানে ধরো 135-140 কোটির একটি দেশ তো আমাদের সারা দেশে আজকের তারিখে দাঁড়িয়ে 20 লক্ষ হাসপাতাল বিছানা আছে। আমি কি বললাম? 140 মানে কোটির একটা দেশ, 140 কোটি 20 লক্ষ, কত পার্সেন্ট? ভেরি 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 ইনসিগনিফিকেন্ট একটা রেশিও। আমাদের আসলে কি নিয়ে কথা বলা উচিত? এই প্রাণগুলোকে বাঁচানো নিয়ে তো কথা বলা উচিত। একদম। আজকের তারিখে দাঁড়িয়েও আমরা যদি মহাশ্বেতা দেবীর ওই বিখ্যাত উপন্যাসগুলো পড়ি বা গ্রামে গঞ্জে ঘুরি, আমরা দেখব যে নদীর জলই তো ভরসা, ছড়ার জলই তো ভরসা। আমি আমার রাজ্য বা মেঘালয় বা সিকিমের কথা বলছি না। তুমি চলে যাও না রাজস্থান, তুমি চলে যাও না গুজরাট, তুমি চলে যাও না পশ্চিমবঙ্গ, তুমি চলে যাও না বিহার, তুমি চলে যাও উত্তরাখণ্ড, মানে প্যান ইন্ডিয়া, তুমি চলে যাও না তেলেঙ্গানা, তুমি চলে যাও তামিলনাড়ু, প্যান ইন্ডিয়া। আমাদের তো এখনো জলের সমস্যা আছে, আমাদের তো হাসপাতালের বিছানার সমস্যা আছে, আমাদের তো পুষ্টির সমস্যা আছে। আজকেই কোনো একটি সংবাদপত্রে দেখছিলাম যে আমাদের রাজ্য সারা দেশের মধ্যে টিনেজ প্রেগনেন্সিতে 1 নম্বর, অলমোস্ট 40%। তাহলে আমরা আসলে কি নিয়ে ভাবিত? আমরা কোন বিষয়গুলোকে আগে সলভ করব? আমরা কি এখনই ইচ্ছা মৃত্যু বা নিষ্কৃতি মৃত্যু নিয়ে একটি সমস্যা সমাধানের পথ খুঁজে বেড়াবো, নাকি আমরা চাইবো যে আমাদের মেডিকেশন পরিকাঠামোকে, আমাদের চিকিৎসা ব্যবস্থার যে পরিকাঠামো আছে তাকে আরো শক্তিশালী করব? থাকুক না ওই মানুষটি, তিনি আরো 1 বছর বেঁচে থাকুন না আমাদের সঙ্গে, তাকে আমরা কি মৃত্যুর আগে বেস্ট আমাদের যা করার ছিল মেডিকেল সায়েন্সে তা দিয়ে দিয়েছি? গ্রামে গঞ্জে পাহাড়ে সেই পরিষেবা পৌঁছতে পেরেছি? আমরা কি চাইলেই এখনো একটি অক্সিজেন সিলিন্ডার রোগীদের দিতে পারছি? এগুলো নিয়ে কেন আলোচনা হবে না? বা এগুলোর সমাধান সূত্র আমরা যদি না আগে বের করতে পারি, আমরা চট করে যদি ইউথেনশিয়ার মানে নিষ্কৃতি মৃত্যুর একটি সমাধান সূত্র বের করে ফেলি, তাহলে আবারও বলি শ্রদ্ধেয় সঞ্চালক, যে আমাদের যেটা হবে, আমাদের গ্রামে গঞ্জে পাহাড়ে মফস্বলে শহরে, এমনকি মধ্য শহরগুলোতে যেখানে মানুষ প্রতিদিন আসলে শিক্ষিত নন, তারা কি চাইবেন না কোনো না কোনো ভাবে এক একটা মৃত্যু তাদের ব্যক্তিগত স্বার্থ বা মুনাফাকে উজ্জীবিত করুক? সেটাও তো হতে পারে। এখন এই যে সমস্যার কথাগুলি আমরা বলছি, এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে প্রতিভাত হচ্ছে আমাদের সামনে বহু বনাম ব্যক্তি। ইউথেনেশিয়ার ব্যাপারটা তো মানে বলতে গেলে ব্যক্তিগত সমস্যা বলছি না, এটা ব্যক্তিগত বিষয়, একান্তই ব্যক্তিগত বিষয়, যেটা নীরবে নিভৃতে আমাদের অবচেতনে বা চেতনে থেকে থাকে। আর এই যে পরিকাঠামোগত সমস্যা, এটা একটা অন্যদিকে হয়তো চলে যায়। এখন এই যে যিনি ভুগছেন, যিনি যন্ত্রণা সহ্য করছেন, সেই যন্ত্রণাটা তো আমরা সহ্য করছি না। এখন তাকে কি সাহায্য করার
অধিকারটুকু বা সেই আবদারটুকু আমরা রাখতে পারি না? এই জন্যই কেউ এটাকে বলা হচ্ছে না যে মার্সি কিলিং, যে আমরা মার্সি না, করছি তার রাখতে উপর? পারি, অবশ্যই রাখতে পারি, কেন রাখতে পারি যদি না? ফর এক্সাম্পল আমরা যদি অরুণা শানবাগ কেসটাকেই দেখি, যেখান থেকে ইউথেনশিয়ার বিষয়টা ভারতবর্ষে শুরু হয়েছিল ব্যাপকভাবে, যে 1973 থেকে 2011 অবধি একজন মহিলা ভেন্টিলেশনে রয়েছেন। তো এতটা বছর উনি যন্ত্রণা সহ্য করছেন। আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কি এই যন্ত্রণাটা সহ্য করা সম্ভব? সেখানেই কি মানুষ হিসেবে মানুষকে সাহায্য করা, ঠিক এই বিষয়টা কি? ঠিক ঠিক এটা যেমন আলোচনার প্রসঙ্গ, ঠিক একইভাবে যখন আমি নাম বলতে চাই না, যেহেতু এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম এবং এখানে দাঁড়িয়ে ব্যক্তি কোনো একটি নাম নিয়ে কারোর মতাদর্শ বা কারোর চিন্তনকে আমি ছোট বা বড় করতে চাই না, কিন্তু একইভাবে আমাদের দেশে তো এমন রাজনৈতিক নেতা ব্যক্তিদের আমরা দেখেছি যারা 8 বছর 9 বছর ভেন্টিলেশনে ছিলেন, তারা যদি একবার চোখ মেলে আকাশের দিকে তাকিয়েছেন কিংবা সিলিং ফ্যানের দিকে, সেটা তো জাতীয় কাগজে খবর হয়েছে ভাই। তাহলে আমি কি শুধুমাত্র ওই গ্রামের ওই মানুষটির কথাই বলবো? এবং আইরনি হচ্ছে, তুমি যে কথাটি বলছো, যার এক্সাম্পল দিচ্ছ, তিনি এই আইনটি কার্যকর হওয়ার আগেই প্রয়াত হয়েছেন, তিনি ছিলেন না। তো আইরনি আমার মনে হয় তাহলে কি করা, মানে একবার কি আমরা একটু আমাদের পরিবারে ফিরে আসতে পারি? আমার মা, আমার বাবা, আমার ছোট ভাই, আমার বোন, আমার দিদা, আমার দাদু, আমার জ্যাঠামশাই, জেঠিমা, এমনকি আমার সন্তান, হতেও তো পারে আমার সন্তান মৃত্যু শয্যায়। তাহলে আমি কি সত্যি চাইবো, বা আমি বাবা হিসেবে বা একজন মা তার সন্তানকে কি চাইবেন যে হ্যাঁ সে মরে যাক, নাকি তিনি চাইবেন? আমরা আসলে কি চাই বলতো? আমরা চাই, আমরা ওই সভ্যতায় বড় হয়েছি, যে দেশটায় আমরা জন্মেছি, সেখানে প্রতিনিয়ত বলা হয় শেষ শ্বাস। মানে আমরা যখন কোনো প্রেমিক প্রেমিকা কথা বলে পার্কে বাদাম খেতে খেতে, তখনও তো বলে টিল মাই লাস্ট ব্রেথ আই লাভ ইউ, বলে না? একদমই। আমরা যখন অগ্নিকে সাক্ষী রেখে বিয়েতে যাই বা মালা বদল করি, তখন আমরা কি বলি? যে যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে থাকবো আমি তোমার। এই যে অঙ্গীকারবদ্ধ হই আমরা পরিবারে, সম্পর্কে, আমাদের মানে কাঠামো, মানে আয়োজনে, সেখানে শেষ শ্বাসটুকুই তো আমাদের সম্বল। সেখানে আমি তো চাইবো আমার সন্তান যতক্ষণ তাকিয়ে থাকে, আমার দিকে তাকিয়ে থাকুক, সে যতক্ষণ তার শরীরটা মানে নিথর হচ্ছে না, শীতল হচ্ছে না, শরীরে তাপ আছে, উষ্ণতা আছে, ওই উষ্ণতাটুকু আমার সঙ্গে লেগে থাকুক। না হলে যখন প্রতিটি মৃতদেহ এক একটি পরিবারে যায়, তুমি বলো তো বন্ধু আমার, যে তার সকল স্বজনরা যে তার উপর ঝাঁপিয়ে পড়েন, তারা তো আসলে ওই শীতল শরীরটিতে ঝাঁপিয়ে পড়েন, যেটা তারা আসলে চাইছেন একটু জেগে উঠুক, একবার তাকাক। আমি কত কত মানুষকে বলতে শুনেছি তাদের শেষ বিদায়ের সময়, যে একবার একটু কথা বলো, আর কিচ্ছু চাই না তোমার থেকে, তারপর তুমি চলে যাও। এই লাইনটাও বলতে শুনেছি, যে শেষ কথা তো হলো না, একবার একটু কথা বলে তারপর তুমি বিদায় নাও। এই যে বোধটা, আমি এই বোধের কথা বলছি, আমি ইমোশনটার কথা বলছি না। আমি বলছি যে এই যে অসম্ভব রকমের একটি গায়ে কাঁটা দেয়া মানে জীবন বোধ, এই বোধটা তো রবীন্দ্রনাথের, এই বোধটা তো আমাদের শেকরের, এই বোধটা তো জীবন বোধের। এবং আমি তোমাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে আছেন, তার জীবনের শেষ জন্মদিন, ঠিক আছে? তো তিনি সেখানে একটি ভাষণ রাখবেন, আমরা সবাই জানি, ক্রাইসিস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংকট, সেই ভাষণটির নাম। এবং তাতে একটি জায়গায় তিনি বলছেন যে মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, রবীন্দ্রনাথ বলছেন। এই শেষ জন্মদিনের আগে রবীন্দ্রনাথকে তার মানে আশ্রম কন্যারা, আশ্রমে যারা থাকেন, তারা গিয়ে প্রতি জন্ম বা দিনের মতো, রবীন্দ্রনাথের প্রথম জন্মদিন পালন হয়েছিল 27 বছর বয়স থেকে, 81 বছর বয়স তিনি বেঁচেছেন। প্রত্যেকটা জন্মদিনে গান রচনা, তিনি কবিতা লিখছেন তার জন্মদিনকে কেন্দ্র করে, সেগুলো পাঠ হচ্ছে, সবাই হই হই করে গান করছে, সকালবেলায় বেলি ফুল, কামিনী ফুল, এগুলো নিয়ে সবাই হাজির হচ্ছে শান্তিনিকেতনে, ইত্যাদি ইত্যাদি নানা গল্প আছে। তো শেষ জন্মদিনের সময় রবীন্দ্রনাথ তার নিজের জন্মদিনকে কেন্দ্র করে লিখছেন, হে নূতন দেখা দি কারবার। তাহলে ভাবো তো, যে মানুষটা তার জীবনে এতগুলো মৃত্যু দেখলেন, তার সন্তানদের মৃত্যু দেখলেন, তার স্ত্রীর মৃত্যু দেখলেন, দেশের পরাধীনতা দেখছেন প্রতিনিয়ত, শয়ে শয়ে তার কাছের মানুষজনদের মৃত্যু দেখেছেন, তিনি মানে নিজের মতো করে বেঁচে থেকেছেন। এবং একটি পরাধীন দেশে দাঁড়িয়ে 1941 সালের একটু আগে একজন কবি, যিনি বিশ্ব খ্যাতি অর্জন করেছেন ততদিনে, তিনি তার শেষ জন্মদিনে এসে লিখছেন, হে নূতন দেখা দি কারবার।
তাহলে রবীন্দ্রনাথের আমরা তো, আমি একটু শেষ করি, যে আমরা তো আসলে ওই মানে নতুনকে দেখার অন্বেষা করে চলেছি প্রতিদিন, আমরা তো নতুনকে দেখতে চাই। তাহলে তুমি যে মৃত্যু বা আমি যে মৃত্যুকে দেখতে চাইবো, তার জন্য তো আমার মন প্রস্তুত না। আমরা তো জানি যে শেক্সপিয়ার তার ওই 7 Ages কবিতায় কি অসাধারণ লিখছেন, যে একটা মানুষ 7টি জীবন যাপন করে, মানে 7টি তার ধাপ, 7টি পর্যায়ে, এবং প্রথমটা যদি ওই ইনফ্যান্ট্রি বা চাইল্ডহুড হয়, তাহলে শেষ বয়সে গিয়ে সেটা আবার রিপিট করে। তিনি সেটাই মানে মোটের ওপর বলতে চেয়েছেন। এই যে শিশুর মতো করে বেঁচে থাকাটি, আমার বাবা যদি আজকে নিথর হয়ে পড়েন, তিনি যদি সেই অর্থে কথা না বলতে পারেন, ধরো তার সব ঠিক আছে কিন্তু তিনি কিছুই করতে পারছেন না, তিনি বিছানায়, আমি কি চাইবো? নিষ্কৃতি মৃত্যু চাইবো? তিনি কি চাইবেন? নিষ্কৃতি মৃত্যু চাইবেন, না তিনি চাইবেন আরো কটা দিন থাকুন আমাদের মাঝে, বা তিনি চাইছেন, তখন আমরা কি বলবো তাকে? সুতরাং আমার মনে হয় যে সমাধান সূত্র যেমন নেই, এর আলোচনাও যেমন প্রয়োজন। আবার হ্যাঁ, আইন যতই হোক, এই পৃথিবী তো মানবিকতায় চলে। এই পৃথিবীতে তো আইন আছে, যে বা আমাদের দেশে তো আইন আছে, তুমি হেলমেট ছাড়া বাইক চড়তে পারবে না, তুমি তো নিয়মিতভাবে চড়ো, আমি তো নিয়মিতভাবে চড়ি। সিগারেটের প্যাকেটে তো ছবি সহ দেয়া থাকে যে এটা খেলে ক্যান্সার হয়, আমরা তো নিয়মিতভাবে পান করি। সুতরাং আইন হয়তো বা হয়ে যাবে কোনো একদিন। আমরা আজকে আলোচনা করছি, হু নোজ, ডাউন দি লাইন আফটার 10 years, 15 years, 20 years, or maybe even after 1 year, এটা একটা আইন হয়ে যাবে হয়তো। কিন্তু আইন হওয়া মানেই আমি একে স্বীকৃতি দিচ্ছি তা না। আমি হয়তো এই বিষয়টাকে স্বীকৃতি দিচ্ছি জাতীয় স্তরে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই আইনকে মানি কিনা, তার সমস্ত অধিকার থাকবে আমার উপর, তার সমস্ত অধিকার থাকবে ওই রোগীর ওপর। সুতরাং চট করে আমার মনে হয় না এটা খুব একটা সহজলভ্য বিষয় হবে। তো যে বিষয়টাতে আমি মূলত আলোকপাত করতে চাইছি, এই যে দান্দিকতার বিষয়টা, প্রথম যে টু বি অর নট টু বি, একসেপ্ট করবো না রিজেক্ট করবো, যে জীবনবোধ রবীন্দ্রনাথ দেখাচ্ছেন ওনার বিভিন্ন লেখালেখিতে, আমার সত্যি খুব গায়ে কাঁটা দেয় যখন ওই লাইনগুলো মনে করি, যে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময়, লোভিব মুক্তির স্বাদ। রবীন্দ্রনাথ বলছেন কি মারাত্মক ওনার জীবনের প্রতি ভালোবাসা। উনি এই একই রবীন্দ্রনাথ বলছেন যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। সেখান থেকে যদি আবার তিনি এটাও লিখছেন যে মরণ রে তুহু মম শ্যামসম। এই দান্দিকতাটা আমি ধরতে চাইছি। বা শেক্সপিয়ারের কথায় আমি যদি এসে পড়ি, তাহলে অ্যাজ ইউ লাইক ইট নাটকে উনি বলছেন যে অল দ্য ওয়ার্ল্ডস আ স্টেজ অ্যান্ড ম্যান অ্যান্ড উইমেন আর মেয়ারলি প্লেয়ার্স, দে হ্যাভ দেয়ার সার্টেন এন্ট্রান্স অ্যান্ড এক্সিট। এই এক্সিট শব্দটা, এন্ট্রান্স কবে আর এক্সিট কবে, এই বিষয়টাই নিয়ে আমরা মূলত আজকে ধরতে চাইছি, যে ইউথেনেশিয়াকে সেই এক্সিটের পথটাকে আরো সুগম করে তোলে, মসৃণ করে তোলে। আমার মনে হয় না করে, কারণ আবার কিছু কিছু চট করে উদাহরণ মনের সামনে চলে আসে। এই যে ফর্মুলা 1-এর ড্রাইভার, 7 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, তিনি কত বছর ধরে হাসপাতালের বিছানায়। কই আমরা তো বলিনি তাকে মেরে ফেল। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি তোমার ফেভারিট ক্রিকেটারকে, একটি নাম তোমার মনে আসবে। তিনি আজকে অ্যাক্সিডেন্ট হয়ে হয়তোবা হাসপাতালের বিছানায় ভেন্টিলেশনে আছেন। তুমি তো প্রতি মুহূর্তে আগুন জ্বালিয়ে ঈশ্বরের কাছে বলবে, ধূপকাঠি জ্বালিয়ে, যে তিনি বেঁচে উঠুন। তুমি তো বলবে না তাকে মেরে ফেলো, তিনি ভেন্টিলেশনে আছেন। আমি যদি আমার আপনজনের বিষয়টা না মানতে পারি, তাহলে চট করে সবার এটা হয়ে যাক, সবাই তাই হোক, এই আইনটা কার্যকর হয়ে যাক, আমি আমার সংবিধানের সবগুলো ধারাকে যদি ভুলে যাই, তাহলে হবে না। আমি একটা ছোট্ট জিনিস লিখে এনেছি, আমি একটু মানে পড়ে শোনাতে চাই। আমাদের দেশে মানে সমস্ত মানে স্বাস্থ্য প্রতিষ্ঠানে প্রধানত নার্সরা, তারা যখন প্লেজ নেন, নাইটেঙ্গেল প্লেজ বলা হয়, তারা বলেন, আই সোলেমলি প্লেজ মাইসেলফ বিফোর গড and in the presence of this assembly I shall not take or knowingly administer any harmful drug. I will dedicate myself to devoted service for human welfare. ডাক্তাররা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্লেজে কি বলেন? তারা বলেন, I will practice my profession with conscience and dignity. I'll maintain and honor the noble traditions of medical profession. প্রতিটা শব্দ নিয়ে 5 মিনিট করে আলোচনা হতে পারে। এই যে বলছে, আই শ্যাল নট টেক অর নোয়িংলি অ্যাডমিনিস্টার এনি হার্মফুল ড্রাগ, আমি নিজে নেব না। কি সুন্দর, মানে কি মানবিক। একজন নার্স, তিনি প্লেজ নিয়ে বলছেন যে আমি নিজে নেব না, অথবা আমি অ্যাডমিনিস্টার করব না কোনো হার্মফুল ড্রাগ।
তো আমি যখন বলছি যে কোনো হার্মফুল ড্রাগে আমি নিজে নেব না অথবা এডমিনিস্টার করব না, আমি কি চট করে একটা রোগীকে সেই হার্মফুল, তাকে মেরে ফেলার একটি ড্রাগ ইনজেক্ট করে দিতে পারি? আর এই খেলাটা তো হবে অনেকগুলো শর্ত নিয়ে। এই শর্তের মাপদণ্ডগুলো কে ঠিক করবে? কোন আদালত ঠিক করবে? কোন ডাক্তাররা ঠিক করবেন? কারা গিয়ে বারবার করে আদালতে বলবেন? ধরো আমি তোমাকে বলতে চাইছি যে আমি মানলাম, আমি মরে যেতে চাই, আমি বলে গেলাম ডাক্তারদের পরিবারদের, আমি সাইন করলাম, আমি কনসাইন্স ফর্মে বলছি যে আমাকে মেরে ফেলুন। তাতে তো হবে না, একটি বোর্ড হবে। আমাদের দেশের সর্বোচ্চ আদালত কি বলছেন যে আন্ডার দিস ক্লজ, এখন কথা বলতে গেলে অনেকক্ষণ সময় লাগবে, প্লাস আমি খুব একটা সেই মানে বিষয়টিতে বিশারদ নই, আমি বিস্তারিত বলতে পারবো না, মোটের ওপর বলতে পারবো। মোটের ওপর আমি যা দেখেছি যে এতগুলো সাব ক্লজ আছে যে এটা হতে 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 তো আসলে টু দি ফাইনেস্ট পয়েন্টে গিয়ে যখন হবে তখন অনেকটা জল গড়িয়ে যাবে। ততদিনে হয়তো বা ওই রোগী বেঁচে থাকবেন না, যে কারণে ওই যে ওই ঘটনাটা আমরা দেখতে পেলাম যে এই আইনটি কার্যকর হওয়ার আগেই তিনি আসলে জীবন যুদ্ধে হেরে গেছেন। কারণ আইনটা হবে কিভাবে? তুমি যে আজকে বলছো, তুমি বলো তো যে কতগুলো ধরন আছে এই মৃত্যুটির, নিষ্কৃতি মৃত্যুর কতগুলো ধরন? অ্যাক্টিভ, প্যাসিভ, সেমি প্যাসিভ, সেমি অ্যাক্টিভ, ইন্টেনশনাল, ওইটা সেটা, মানে অনেকগুলো তার রকম। এবার সেই প্রতিটি রকমে এসে আরো সাব ক্লজ, প্রত্যেকটি সাব ক্লজের একটা করে ক্লজ বা দুটো করে ক্লজ। আমার কথা হলো এই পরিকাঠামো যতদিন পর্যন্ত না আমরা গড়ে তুলতে পারবো, এর এক একটা বিন্দু বিন্দু যতক্ষণ না আমরা জোড়া লাগাতে পারবো, এই মালা কোনোদিনও গাঁথা হবে না। এই মালা নিয়ে আলোচনা হতে পারে, ফুলগুলো এখন ডালিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, একটি হয়তোবা সূচো আছে আমাদের কাছে, সুতো দেয়া আছে আমাদের কাছে, কিন্তু আসলে গার্ল্যান্ডিংটা কিভাবে হবে, কোন রঙের ফুলটা আগে আসবে, তারপরে ডিজাইনিংটা কি হবে আমরা জানি না। হয়তোবা কোনো একদিন মালাটা গাঁথা হবে, হয়তোবা হবে, কিন্তু সেদিন আবারও ওই মেঘে ঢাকা তারার ওই লাইনটি তাদের কানে বেজে উঠবে কিনা যে আমি বাঁচতে চাই দাদা, আমি বাঁচতে চাই। বারবার করে চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে বৃষ্টি ভিজতে ভিজতে তিনি যখন বলছেন দাদা আমি বাঁচতে চাই, এবং ঠিক একইভাবে যখন ওই আনন্দ সিনেমার কথা মানে বেজে উঠবে, যখন রবীন্দ্রনাথ তাদের কানে অনুকম্পিত হবে কোথাও না কোথাও, হয়তোবা এগুলো হলোই না। আমি ধরে নিলাম ওই মাননীয় জাজ সাহেব, তিনি রবীন্দ্রনাথ, তিনি এই আনন্দ সিনেমা, তিনি মেঘে ঢাকা তারার প্রসঙ্গে নেই, তাহলে কি হবে? তাহলে তিনি নিজের জীবন দিয়ে তো চিন্তা করবেন, তিনি তার পরিবার দিয়ে তো চিন্তা করবেন। আমাদের দেশে এই পৃথিবীর অধিকাংশ সিংহভাগ জায়গায় আইন মানে তো আসলে মানুষ, আইন মানে তো জীবন বোধ, আইন মানে তো কমন সেন্স। আমি আইন কোনটাকে বলি? যেটা আসলে কমন সেন্স। হেলমেটটা আইন মানলাম, কিন্তু কেন? জীবন বাঁচানোর জন্য। আমি যখন প্রতিটি পদে 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 জীবনকে বাঁচানোর আরতি রাখছি মানুষের কাছে, আমি চট করে জীবনকে কেড়ে নেয়ার একটি নিয়মকে খুব বেশি আমার মনে হয় না পপুলারাইজ করতে পারবো। বিকজ অনুমতিটা কে দেবে? আমি চাইলেই কি আমার পরিবার দেবে? আমার পরিবার চাইলেই কি আমি চাই? এই যে সংঘাতটা, এই যে অসম্ভব রকমের একটি টানাপোড়েন শুরু হবে আমাদের এই আইনটি কার্যকর হলে, সেখানেই আমার মনে হয় সমস্ত রসদ লুকিয়ে আছে এই শব্দটির। গুড ডেথ আমি কাকে বলবো, কখন বলবো? গ্রিক শব্দ থেকে ধার তো করেছি, মানা গেল, কিন্তু কোনটাকে আমি ডিগনিফাইড ডেথ বলবো, কোনটাকে আমি আনডিগনিফাইড ডেথ বলবো, এই নিয়ে তো কথা আছে। তার চেয়ে বড় কথা আমার বারবার যেটা আজকে বলতে ইচ্ছে করছে তোমাকে, আত্মহত্যাগুলোর কি হবে? হোয়াট অ্যাবাউট দি সুইসাইডস? আমরা সেগুলোকে কি বলবো? সেগুলোকে কিভাবে আটকাবো? তাহলে আমরা কি এটা নিশ্চিত করতে পারবো যে আমাদের পৃথিবীতে আর একটাও আত্মহত্যা হবে না? আমাদের দেশে, আমাদের রাজ্যে আর একটাও আত্মহত্যা হবে না? কেউ আর জীবনকে নিজের থেকে আহুতি দিয়ে দেবে না? আমরা শুধু হাসপাতালের বিছানাতে ডাক্তারদের কমিটি নিয়ে, ওই জাজ সাহেবের কমিটি নিয়ে, জেলা শাসকের কমিটি নিয়ে, পুলিশ সুপারের কমিটি নিয়ে সবাই মিলে বিচার করে ফাইনালি বলবো ইয়েস উই ক্যান কিল দিস জেন্টলম্যান অলরেডি। ইফ দ্যাট ইজ সো ফাইন, আমার মনে হয় সেটাকে ওয়েলকাম করা উচিত। কারণ অসম্ভব রকমের কষ্ট, প্রতিদিনকার কষ্ট, আমি নিজের ব্যক্তিগত জীবনে গত কয়েকদিন ধরে দেখছি আমার এক নিকট আত্মীয়কে, প্রায় 2 মাস তিনি এই শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। 11 লক্ষর মতো টাকা খরচ হয়েছে। তার 2 পুত্র সন্তান, তারা অসাধারণভাবে তাকে সেবা পরিষেবা দিয়ে বাড়িতে নিয়ে এসছেন। এখন তিনি ভেন্টিলেশন, অলমোস্ট মানে আর্টিফিশিয়াল ভেন্টিলেশনে আছেন। ঘরের মধ্যে সমস্ত মেশিনপত্র, ঘরটাকে রীতিমতো একটা হাসপাতালের চেম্বারের মতো করা হয়েছে।
তিনি আছেন। ওই দাদা, তিনি পেশায় ডাক্তার, চিকিৎসক, আমি নাম নিলাম না, সবাই চেনে শহরে। তিনি বাড়িতে যাচ্ছেন, গিয়ে প্রতিদিন মায়ের কাছে বসছেন, মাকে একটু ধরছেন, মায়ের কপালে চুমু খাচ্ছেন। তার জন্মদিন গেছে গত কয়েকদিন আগে, তিনি মাকে প্রণাম করেছেন। তিনি কিন্তু প্রতি মুহূর্তে 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 অনুভব করছেন যে তার মা আছেন। তিনি বিং এ ডক্টর, তিনি কেন পারছেন না ওই সিদ্ধান্তটা নিতে যে না আমি সব করে দিই? পারছেন না কারণ তার মা কোথাও না কোথাও নিজে তো এখনো শ্বাস নিচ্ছেন। নানা নল টল ইত্যাদি কিছু সময় বন্ধ রাখা হয়, তিনি আছেন। আবার এগুলোকে যখন কমে যায় অক্সিজেন কাউন্ট ইত্যাদি, আবার লাগিয়ে দেওয়া হয়, তিনি আবার আর একটু ভালো হওয়ার চেষ্টা করেন। সুতরাং আমাদের পারিবারিক কাঠামোতে, আমাদের বেড়ে ওঠার কাঠামোতে, আমাদের বোধের কাঠামোতে, আমাদের বেঁচে থাকার মানে যে অসম্ভব রকমের তাগিদের একটি কাঠামো আছে ভেতরে, তাতে আমার মনে হয় না যে খুব সহজ হবে। খুব সহজ হবে। অর্থাৎ একটি যদি খুব ভুল না করি, সম্ভাব্য সমাধান সূত্রে যদি আমি আসার চেষ্টা করি, যে টু বি এবং নট টু বি এর লড়াইয়ে শ্রী শুভ্রজিৎ ভট্টাচার্য টুবির পক্ষে রায় দিচ্ছেন। না, এটা যদি বিতর্ক সভা হয় আমি 100 বার টুবির পক্ষে। ধরে নিলাম বিতর্ক সভা, একদম আমি পক্ষে 100 বার, বিকজ আমার মনে হয় দেখি না চেষ্টা করে, মানে চলেই তো যাবেন। এবার হ্যাঁ, সেখানে আমার একটা কথা আছে, আমি আবার বলতে চাই, বিকজ আমি যেটা বললাম কনক্লুশন তো আমার হাতে নেই, বা আমি শুধু বিষয়গুলো নিয়ে একটু আবেগতাড়িত হয়ে ভাবতে পারি। বিজ্ঞানের সঙ্গে একটি সংঘাত তো আবেগের হয়ই চিরকাল। আমার মনে হয় যে হাউ লং, এটা একটা প্রশ্ন। আমি আমার মা, আমি আমার বাবা, মানে প্রকৃতির নিয়মে তারা যদি আমার আগে যান, প্রয়াত হন, আমার মাকে আমি কতদিন দেখতে পারবো যে তার মধ্যে কোনো সেন্স নেই, তিনি প্রায় মানে অসাড় হয়ে পড়ে আছেন, সেটা কতদিন? 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 1.5 বছর? ওই জায়গাটাতে একটা ডিসিশন হয়তোবা নেওয়া যেতে পারে, সেখানে আইন হয়তোবা আসতে পারে, সেখানে ডাক্তারদের সঙ্গে কথা বলে তারা যদি সবাই বলেন যে প্লিজ সারেন্ডার, আমরা ফেল করলাম, তিনি আর ফিরে আসবেন না এই দুনিয়ায়, তখন কি একটা সিদ্ধান্ত আমি নিতে চাই বা নিতে পারি? আমি জানি না, আমি মেন্টালি প্রিপেয়ার্ড না, উত্তরটা সময়, কিন্তু আমার মনে হয় যে তখন হয়তোবা ওই কতদিন, হাউ লং, টু বি অর নট টু বিতে আমি যাচ্ছি না, আমি যাচ্ছি যে হাউ লং একটা মানে সূত্র হতে পারে। অসংখ্য ধন্যবাদ শুভ্রজিৎ দা আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করার জন্য, এবং বিষয়টাকে আমরা বিভিন্ন আঙ্গিক থেকে দেখার চেষ্টা করেছি। তোমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকিত করার চেষ্টা করেছি। দর্শক বন্ধুরা তাদের মতো করেও ভাববেন এই বিষয়টা নিয়ে, এই বার্তা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম আজকের চর্চার মধ্যে দিয়ে। দর্শক বন্ধুরা, আজকের চর্চায় আমরা আলোচনা করছিলাম ইউথেনেশিয়া অথবা স্বেচ্ছামৃত্যু নিয়ে। এই ইউথেনেশিয়া বা স্বেচ্ছামৃত্যু কি, তার দার্শনিক ব্যাখ্যা কি, তার তাত্ত্বিক ব্যাখ্যা কি, তার সামাজিক প্রেক্ষাপটে বর্তমানে কি অবস্থান, এই সব কিছুই আমরা তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে। আজকের চর্চায় আমাদের মাঝে উপস্থিত ছিলেন রাজ্যের অন্যতম পরিচিত মুখ, বাচিক শিল্পী এবং সাংবাদিক শ্রী শুভ্রজিৎ ভট্টাচার্য। অনুষ্ঠান শেষ করার আগে শুভ্রজিৎ দা, তোমাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। একদম। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন দূরদর্শন ত্রিপুরা, দেখতে থাকুন। নমস্কার।